আমিও কখনো ওকে বৌমা হিসাবে মানব না, কারণ আমার ছেলে হাজার খারাপ হলেও এমন কোনো কাজ করতে পারবে না, তা জানি। করেছে তো? এতে নিশ্চয়ই ওই মেয়েটারই দোষ হবে, কারণ আমার ছেলে অমন হবে না। তুমি না একটা মেয়ে। হুম, সেই সাথে আমি একটা মাও। আমি আমার ছেলেকে চিনি, ও যেভাবেই হোক, কিন্তু ও কখনো কোনো মেয়ের এত বড় সর্বনাশ করবে না। শাট আপ। নীর মেরিনের বিয়ে হলো প্রেস মিডিয়া সবার সামনেই। আমি জানি আমার ছেলে নীর আজকে সবার কাছে অপরাধী, আমার কাছেও, এমনকি তার স্ত্রী মেরিনের কাছেও। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে নীরের স্ত্রী কে? নীর আহমেদ চৌধুরী বর্ষণের স্ত্রী মেরিন বন্যা নীর খান চৌধুরী। এখন আপনারা এটা ভাবছেন যে মেরিন নীরের স্ত্রী কি করে হলো? হয়তো এর জবাব আপনারা ঠিক করেছেন যে নীর দোষ ঢাকার জন্য মেরিনকে বিয়ে করবে, কিন্তু এসব কিছুর আড়ালে আরও একটা সত্য আছে। আর সে সত্যতা হলো এই যে নীড় মেরিনের বিয়ে অনেক আগেই হয়ে গেছিল। একবার একটা আর্টিকেল বের হয়েছিল যে চৌধুরী এবং খান দুইজন দুইজনের চিরপ্রতিদ্বন্দ্বী হলেও কেন এত মিল? এনার নিজেদের মধ্যে আত্মীয়তা করতে চায় না তো? আমরা এটা উড়িয়ে দিয়েছিলাম, কারণ আমরা আত্মীয়তা করতে চাইনি। আমরা বহু আগেই আত্মীয়তার বাঁধনে বাধা পড়ে গিয়েছি। নীড় মেরিন ছোট থাকতেই আমরা ওদের বিয়ে দিয়ে দেই, কারণ আমার বাবার মৃত্যুর মুহূর্তে এটা ইচ্ছা ছিল, যেটা আমরা পূরণ করি। কিন্তু এই বিষয়ে নীড় মেরিন কিছুই জানতো না। তবে নীর মেরিনের প্রেমে পড়ে, তাই ওকে প্রপোজ করে, কিন্তু মেরিন রিফিউজ করে দেয়। নীর তবু মেরিনের পিছে পড়ে থাকে। একদিন ও জানতে পারে যে মেরিন ওর স্ত্রী, যেটাকে ও মেরিনকে বলে, কিন্তু মেরিন বিশ্বাস করে না, নীরকে ইগনোর করে। তাই আর ও মেরিনের সাথে এমন পশুর মতো আচরণ করে, যা একদমই ভুল। আর এটাও ধর্ষণী। কোনো মেয়েকে ফোর্স বা মোলেস্ট করা দণ্ডনীয় অপরাধ, এমনকি নিজের স্ত্রী হলেও। আর তাই নীর অপরাধী। মেরিন আজকে যে শাস্তি দেবে সেটাই কার্যকর হবে নীরের জন্য। ইমান মনে মনে বলে, আমি জানি এইসব ঘটনা সবটাই মিথ্যা, তবু আমি সায় দিয়েছি, কারণ নীর মেরিন যেভাবেই হোক এক হোক। আমি চেয়েছিলাম যেন তোরা এক হ, কিন্তু এভাবে না। একটু পর আমার বীর বালিকা নীরকে যাবজ্জীবন শাস্তি দিয়েছে, তবে জেলে না, নিজের মনের ঘরে। এরপর নিহাল কবির বলল, যদি আজকের পর থেকে আমার মেয়ের নামে আর কোনো কটু কথা বলে, কথা দিলাম তার ধ্বংস অনিবার্য। নীর নীলিমা হনহন করে চলে গেল। মামা কবির রাগ হলো, কিন্তু মেরিন ওদের শান্ত হতে বলল। নিহাল আঙ্কেল। কি বললা তুমি? কি? আমি কি এখনো তোমার আঙ্কেল? বাবা বলবে, বুঝেছো? মেরিন মুচকে একটা হাসি দিয়ে বলল, ওকে, আচ্ছা শোনো, তুমিও বাসায় চলে যাও বাবা। না রে মা, তোমাকে রেখে। বলছি তো যাও। ম্যাডাম শাশুড়ি আম্মা তো মনে হয় না আমার জন্য বরণডালা সাজাবে, তাই তুমি চলে যাও আর আমার জন্য বরণডালা সাজাও। কিন্তু যাও বললাম না। মেরিনের জেদের কাছে নিহালকে হার মানতে হলো। নিহাল চলে গেল। আম্মু, বাবা, মামা, এবার তোমরাও বাসায় চলে যাও। মানে বাবাই? অনেক সহজ, এর আগের পথ আমাকে একাই পাড়ি দিতে হবে। তোর শাশুড়ি যেভাবে গেল, এর মধ্যে তো আমি বলি যে তুই আমাদের সাথেই চল মা। মা, যাব আমাদের বাসায়, তবে তার আগে নতুন যে বাড়িটা কিনলাম সেখানে চাই। আমাদের বাসায় তো আমি যাবই, কিন্তু আজকে না, কিছু হিসাব মিলিয়ে সঠিক সময় আমি যাব। আচ্ছা চলো, এখন আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। না বললাম তো নাকি? যেদিন নীর আহমেদ চৌধুরী বর্ষণ অ্যান্ড নিহাল আহমেদ চৌধুরী নিজেরা সম্মান দিয়ে তোমাদের ওই বাসায় নিয়ে যাবে, সেই দিনই তোমরা যাবে। বেশ বাবাই। এখন বাবা কয়েকটা ক্রেডিট কার্ড অ্যান্ড তোমার কলিজাটাকে এখানে আনার ব্যবস্থা করো। ওকে। চৌধুরী বাড়িতে তোমার কাছে অন্তত আমি এটা আশা করি নীলিমা, কবিরের সামনে ওর মাথাটা এভাবে নিচু না করলেও পারতে। তুমি ওই মেয়েটার জন্য আমার উপর রেগে আমায় নীলা থেকে নীলিমা ডাকলে? হ্যাঁ, কারণ আমার সামনে আমার সেই মহান মহিলা নীলা না, একজন রেপিস্টের মা নীলিমা দাঁড়িয়ে আছে। এখন বলো, ওভাবে চলে এলে কেন? তো কি ভেবেছো আমি ওই নষ্টা মেয়েকে? নীলিমা, কথাটা শুনে নীরেরও খারাপ লাগলো। তু
তখনই বাইরে ব্যান্ড বাজার আওয়াজ পেল। ওরা দৌড়ে বাইরে গেল, গিয়ে দেখলো যে মেরিন লাল টুকটুকে লেহেঙ্গা পরে বউ সেজে চোখে গগলস দিয়ে BMW চালিয়ে ব্যান্ড পার্টি নিয়ে ওদের বাড়িতে ঢুকছে। গাড়ি থেকে জাম্প দিয়েই নেমে নীরের চারিদিকে ঘুরে ঘুরে গান গাইতে লাগলো। মেরিনের কাণ্ড দেখে নিহাল হো হো করে হেসে দিল। নীলিমা নীর রেগে ভেতরে চলে গেল। মেরিন নিহালকে সালাম করলো। এরপর ব্যান্ড পার্টিরা বিদায় হলো। এখন বধূ বরণের পালা। নিহাল বরণ ডালা নিয়ে এসে নীলিমার হাতে দিল। নীলিমা নিল। নীরকে মামুনের সাথে দাঁড়াও, তোমাদের একসাথে বরণ করা হবে। নীর নিজের ঘরে যেতে নিল। নিহাল বলল, যদি তুমি এখন এমনটা না করো তবে তোমাকে আমি ত্যায্যপুত্র করে দেব। বাবা। নীরকে মেরিনের পাশে দাঁড়ালো। নীলিমা, যাও বরণ করো। নীলিমা গেল। মেরিনের সামনে গিয়ে একটা মুচকি হাসি দিয়ে নীলিমা বরণ ডালা ঠাস করে ফেলে দিল। তোমার মতো নষ্টা মেয়েকে আমি বাড়ির বউ বলে কখনোই মেনে নিব না। বলেই নীলিমা চলে যেতে নিল। ইয়াং শাশুড়ি আম্মু, আমি এই বাড়ির বউ হতে আসিনি, মেয়ে হতে এসেছিলাম। তুমি আমাকে মেয়ে তো দূর, বউ হতেও দিলে না। ভেবো না স্টার প্লাসের আদর্শ বৌমা হয়ে তোমার মন জয় করব। তবে হ্যাঁ, আমিও দেখব তুমি তোমার মনের দরজা কিভাবে আমার জন্য বন্ধ রাখো। মেরিন বন্যা একটা রং, সাদা রং, যা 7 রঙের মিশ্রণ, যে নিজের রঙে তোমার মন রাঙিয়ে দিয়ে নিজের জন্য জায়গা করে নেবে। ইটস মাই চ্যালেঞ্জ। নীলিমা রুমে চলে গেল। মামুনি দাঁড়াও, আমি বরণ ডালা নতুন করে সাজিয়ে আনছি। না বাবা, এখন আমার বরণ তো সেই দিনই হবে যেদিন শাশুড়ি আম্মু চাইবে। হ্যাঁ, সে ঘুরে বালি। বালিকালের পরিবর্তে মাটিতে পরিণত হয়, আর সেই মাটিতে আখের গাছ লাগানো হয়, আর আখ থেকে আখের গুঁড়া হয়। কি বুঝলেন? নীর হনহন করে গাড়ি নিয়ে চলে গেল। রাতে নীর বাসায় ফিরল। আজকে ড্রিঙ্কস করেনি। কেন যেন আজকে ড্রিঙ্কস করতেও মন চায়নি, কারণ আজকে নীর ভীষণ রেগে আছে। নীর নিজের রুমে গেল, গিয়ে দেখল মেরিন ওর বেডেও ঘুমিয়ে আছে। নীর আরও রেগে গেল। মেরিনের চুল টেনে দাঁড় করালো, কিন্তু তাও মেরিনের ঘুমের রেশ কাটেনি। ও নীরের বুকে ঢলে পড়ল। নীর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মেরিন পড়ে গিয়ে হালকা একটু বাড়ি খেলো। আম্মু গো! মেরিন উঠে দাঁড়ালো, কোমরে দুহাত রেখে বলল, আপনার সাহস তো খুবই কম, আমাকে ধাক্কা মারেন। আপনি জানেন আমি আপনার সাথে কি করতে পারি? সে সরি টু মি রাইট নাও। নীর রেগে মেগে মেরিনকে থাপ্পড় মারার জন্য হাত ওঠালো। মারতে নিলে মেরিন খপ করে হাতটা ধরে ফেললো। মিস্টার পতি পরমেশ্বর, ভুলেও এই ভুলটা করবেন না। সেই দিন কিছু করতে পারিনি নিজের জন্য 2টা কারণে। প্রথম, ক্লোরোফর্মের ইফেক্ট, অ্যান্ড সেকেন্ড, ভয়, নিজের সম্মান হারানোর। কিন্তু আজকে না ক্লোরোফর্মের ইফেক্ট আছে আর না ভয়। রাফিস্ট হয়েছেন, এখন অত্যাচারী স্বামী হবেন না। বলেই নীরের হাতটা ছেড়ে দিল। নীর মেরিনের গাল টিপে ধরে বলল, তুই দেখ তোর সাথে আমি কি কি করি তোকে। মেরিন ঠাস করে নীরের হাঁটুতে লাথি মারল। নীর বসে পড়ল। আমার সাথে কিছু করার আগে 10 বার ভাববেন, কারণ এখন শুধু আপনি আমি না, আমাদের পরিবারও আছে। আপনি যা করবেন তার 100 গুণ আপনার পরিবারকে ভোগ করতে হবে। অলরেডি শেয়ার বাজারের শেয়ার 1%-এ নেমে এসেছে। এখন মাইনাস না নামাতে চাইলে ভালো হয়ে যান। আর আপনাদের আছে কি এখন? আপনার এখন ভিখারি, বাড়ি, অফিস সবই তো আমার নামে। তাই যদি নিজের পরিবারকে নিয়ে রাস্তায় না নামতে চান, ভালো হয়ে যান। না হলে আপনার মতো নরপশুকে আমি আমার মতো করে মানুষ করব। নীর ভীষণ জোরে চেঁচিয়ে আঙুল তুলে বলল, এই। মেরিন তার থেকে দ্বিগুণ জোরে আঙুল তুলে বলল, এই। মেরিনের রাগ নীর এর আগেও দেখেছে, কিন্তু আজকে রাগ তার থেকে অনেক বেশি। চোখ দুটো ভয়ানক লাল। নীর নিজের আঙুল নামিয়ে নিল। মিস্টার সিনিয়র সিটিজেন, আমাকে রাগ দেখাবেন না। আমি আপনার কল্পনা লোকের সেই মিডল ক্লাস মেয়ে না। আই এম ডটার অফ দ্য কবির ফয়সাল খান অ্যান্ড কণিকা খান। আমার রাগ আপনার রাগের থেকে কয়েক গুণ বেশি। মনে আছে আপনাকে আমি বলেছিলাম যে আমি আপনার থেকে ডেঞ্জারাস? এমনি এমনি বলিনি। এতদিন আমার যে রাগ দেখেছেন তা কিছুই না। বেশি বাড়াবাড়ি করবেন না, এমন না হয় আমি আমার রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর আপনার এই সুন্দর জীবনটা শেষ করে ফেলি। মৃত ব্যক্তিকে আর কি মারবে? মানে? কিছু না। আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে?
ভয় দেখাচ্ছি না, ওয়ার্ন করছি যেন আপনি আমার রাগ না তুলেন, বুঝেছেন? লাভ নেই, তোমার দৌড় কত দূর আমি জানি। হো রিয়েলি? আমাকে ঘুষি দেবে, থাপ্পড় দেবে, এর থেকে বেশি তুমি কি করতে পারো? তোমার দৌড় আমার জানা আছে। চলুন আপনাকে আমার কিছু গল্প শোনাই। সব তো পসিবল না, কিন্তু যেগুলোতে আপনি জড়িয়ে আছেন সেগুলোই বলি। আপনার মনে আছে একদিন আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি ছুটে যাচ্ছিলাম, আর তারপর দিন 6 জন গুন্ডা আমাদের হসপিটালে অ্যাডমিট হয়েছিল, আর তাদের মধ্যে একজন আমাকে দেখে ভয় পেয়েছিল। আপনি বলেছিলেন আমি মেবি ওদের মেরেছি, রিমেম্বার? নীর মনে করলো ইউ আর রাইট দেন। এটাও ঠিক যে আমি মারিনি, আমার লোকেরা মেরেছে, কারণ ওরা আমার বাবার উপর অ্যাটাক করেছিল, আমার বাবার পেটে ছুরি দিয়ে আঘাত করেছিল, যার জন্য আমার বাবার সার্জারি করতে হয়েছে, 1 ব্যাগ ব্লাড লেগেছে, 15 দিন এডমিট থাকতে হয়েছে হসপিটালে। আর তাই আমি ওদের এক একটার এমন অবস্থা করেছি যে আজীবন হসপিটালে থাকতে হবে। শুধু তাই নয়, এদের প্রত্যেকের শরীর থেকে 1.5 ব্যাগ করে রক্ত বের করে নিয়েছিলাম, যদিও সেগুলো ব্লাড ব্যাংকে জমা করা হয়েছিল। আবার হয়তো সেই দিন যেদিন আপনি আমাকে বাঁচালেন কয়েকটা ছেলের হাত থেকে, তাদের কি হয়েছে জানেন? কারো হাত ভাঙা হয়েছে, কারো হাতের পাঞ্জা ভাঙা হয়েছে, আর কারো হাতের আঙ্গুল কাটা হয়েছে। আমারই কথায় আমারই চোখের সামনে। আর যে আমার স্কুটি ভেঙেছি, সে তার 2 হাত দিয়ে কখনো কোনো কাজ করতে পারবে না, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। তবে এটা আমি মানুষ দিয়ে না, নিজের হাতে করেছি। এমন অনেক মানুষ আছে যারা এমন ভয়ানক শাস্তি পেয়েছে। তলোয়ারবাজি, তীর ধান্দাজি, গুলি করা সবই আমার আয়ত্ত করা, কিন্তু তবুও বাবা মামা আমার হাতে গান দেয়নি। কেন জানেন? কারণ আমার রাগের জন্য আমার হাতে গান দেয়নি বাবা। কারণ বাবা জানে যে যদি হাতে গান থাকে তাহলে 100 খুন হয়ে যেত আমার হাতে। কারণ মেরিন বন্যা খান দয়া করতে পারে, মায়া করতে পারে, উপকার করতে পারে, স্যাক্রিফাইসও করতে পারে, অন্যের জন্য নিজের জীবনটা পরন্ত দিতে পারে, কিন্তু ক্ষমা করতে পারে না। ক্ষমা নামক শব্দটা আমার না ডিকশনারিতে নেই, কারণ ক্ষমা পাপের পরিমাণটা বাড়িয়ে দেয়। তাই মেরিন বন্যা খান কখনো কাউকে ক্ষমা করে না। এখন বলবেন যে এত রাগ নিয়ে আছি কিভাবে? অল ক্রেডিট গোজ টু মাই মামা। সে আমাকে রাগ কন্ট্রোল করতে শিখিয়েছে। শুধু তাই নয়, অলওয়েজ হাইপার না হতে শিখিয়েছে, ট্রেনিং দিয়েছে। এমনকি আমাকে রাগ কমানোর জন্য কাউন্সেলিংও যেতে হয়েছে। ইচ্ছে করেছিল আপনাকে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেই। কেন তা করিনি জানেন? তারও 2টা কারণ আছে। প্রথম, আমাকে তুলে নিয়ে যেতেও লোক দেখেছে আর ছুঁড়ে ফেলে দিয়েছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমার আম্মু বাবাকে লোকে কথা শোনাতো, তাই আপনার জান হেফাজতে আছে। আর দ্বিতীয় অ্যান্ড ইম্পর্টেন্ট রিজন হলো আমার মামা। তিনি আমাকে বললেন আপনার জন্য বেস্ট শাস্তি হবে আপনাকে বিয়ে করা। তাই আপনাকে বিয়ে করলাম। আপনাকে বিয়ে করলে আপনার গায়ে বিবাহিত ট্যাগ লাগবে, আপনি আপনার প্রিয় খেলা আর খেলতে পারবেন না, টাকার গরিমা করতে পারবেন না, কারণ সবটা আমি কেড়ে নিব। যাই হোক, এখন আপনি আমার স্বামী। আই লাভ ইউ মাই রিলিজিয়ান, আই লাভ আল্লাহ, অ্যান্ড আই লাভ হিজ রুলস, অ্যান্ড আই লাভ টু ফলো দিস। বলেই মেরিন নীরের পা ধরে সালাম করলো। এরপর মেরিন একটা গ্লাসে দুধ আর মিষ্টি এনে নীরকে দিয়ে বলল, এগুলো খেয়ে নিন। আচ্ছা, আপনি মেবি সারাদিনে কিছু খাননি, শাশুড়ি আম্মু খাবার রেখে গেছে, খেয়ে নিন। আর হ্যাঁ, এগুলো খাবেন। নীর তো বলেই মেরিন বেডের দিকে পা বাড়ালো। ওই মিডল ক্লাস। এক্সকিউজ মি, আই এম নট মিডল ক্লাস। ও হ্যাঁ, আরও একটা কথা, আপনি একদিন আমাকে বলেছিলেন না যে আপনি আমাকে মিনিটে 100 বার কিনতে পারেন? এখন আমি আপনাকে বলছি, আমি সেকেন্ডে আপনাকে 1000 বার কিনতে পারি। যেই আলিশান বাড়িটার সামনে আমাকে ছুঁড়ে ফেলেছিলেন, সেইটাই আমার বাবার বাসা। সেই দিন যে হেলিকপ্টার দেখে আপনি অঙ্ক মিলাতে পারেননি, সেটাও আমার। সেটা আমার মামা আমার 18th বার্থডেতে গিফট করেছিল। সো হোয়াট, আমার কাছে তো তুমি মিডল ক্লাসই থাকবে, কারণ তোমার ভাবনা মিডল ক্লাসদের মতোই চিপ। এনিওয়ে, একটা কথা বলো তো, তুমি সবার কাছে মিডল ক্লাস সাজলে কেন? আচ্ছা,
আমি কি আপনাকে একবারও বলেছি যে বিলংস টু এ মিডল ক্লাস? আপনি আমাকে স্কুটি চালাতে দেখে আমাকে মিডল ক্লাস ভেবে নিলেন। এতে আমার কি দোষ বলুন তো? এনিওয়ে, আই এম টু মাচ স্লিপি, সো আই ওয়ান্ট টু স্লিপ। বলে মেরিন শুয়ে পড়ল, কিন্তু নীর টেনে তুলল। নাও হোয়াট? অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাবো। ঘুমাও, বাট নট ইন মাই বেড। আই টোল্ড ইউ, আমি তোমাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। লাগে আমি আপনাকে স্বামী হিসেবে মানার জন্য মরে যাচ্ছি। হোয়াট এভার, ইউ কান্ট স্লিপ ইন মাই বেড। তো কোথায় ঘুমাবো আমি? জাহান নামে, বাট নট ইন মাই বেড। মামার বাড়ির আবদার? আমি বেডে ঘুমাবো, আর এই রুমেই। গট ইট? নো ইয়াস। নো, আমি আমার বেড কারোর সাথে শেয়ার করি না। তাতে আমার বাপের কি? যেখানে মন চায় ঘুমান, আমি তো বেডেই ঘুমাবো। নো। ইয়াস। নো। বাবাকে ডাক দিব? না। দেখুন, আমি এই বেডেই ঘুমাবো। আপনার মন চাইলে আপনি বেডে ঘুমান, না মন চাইলে ওই যে সোফা আছে, না হলে এত বড় ফ্লোর আছে, যেখানে খুশি ঘুমাতে পারেন। আর হ্যাঁ, বেডে ঘুমালে একটু সাবধানে ঘুমাবেন, কারণ রাতে ঘুমের ঘোরে আমার হাত পা চালানোর অভ্যাস আছে। নাও, গুড নাইট, বাই। বলেই মেরিন 2 মিনিটে ঘুমিয়ে পড়ল। কোনো মানুষ এত তাড়াতাড়ি কি করে ঘুমাতে পারে? সোফায় ঘুমাতে পারবো না, বেডেই শুই। নীর শুয়ে পড়ল, ঘুম ঘুম ভাব চলে এলো। তখনই মেরিন ঠাস করে একটা লাথি মারলো, নীল বেড থেকে পড়ে গেল। ও মারে! নীর দেখলো মেরিনের ঘুমানোর পজিশন, মাথা ইন্ডিয়া তো পা পাকিস্তান, আর বালিশ মাথার নিচে না ওপরে। নীর মেরিনকে সাইড করে আবারও শুয়ে পড়ল। আবারও একটু পর ঠাস করে কপালে হাত পড়ল। নীরের ঘুম শেষ। এবার দেখলো মেরিন আরেক স্টাইলে শুয়েছে। নীর আবারও শুয়ে পড়ল। কতক্ষণ পর শীতে কাঁপছে নীর, বাট ব্ল্যাঙ্কেট কোথাও পাচ্ছে না। চোখ মেলে দেখে মেরিন পুরোটা পিছিয়ে আছে। নীর টান দিয়ে ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিল। দেখলো মেরিনের শাড়ির নাজেহাল অবস্থা। শাড়ি এমনভাবে পেঁচিয়ে আছে যে এটা শাড়ি না, দড়ি বোঝা যাচ্ছে। নীর কেয়ার না করে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়লো, আর এমনভাবে গুজে রাখলো যেন মেরিন না নিতে পারে। অনেকক্ষণ পর নীর অনুভব করলো ওর আশেপাশে কিছু অসম্ভব কাঁপছে। নীর দেখলো যে মেরিন শাড়ি দিয়ে নিজেকে ফুল কভার করে রেখেছে, আর একদম ছোট হয়ে শুয়ে আছে বিড়াল ছানার মতো, যা দেখে নীরের ভীষণ হাসি পেল। নীর মেরিনের পিক তুলে নিল, মেরিনের গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দিল। শরীরে হালকা জ্বর, নীরের গলা শুকিয়ে গেছে, তাই পানি খেলো। খেয়ে যেই শুতে গেল, তখন ওর চোখ গেল মেরিনের ঘাড়ে। দেখলো সেই ক্লিপ দিয়ে আঘাত করার দাগটা নীলচে হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কামড়ের দাগ। নীর মনেই হাত বুলিয়ে দিল। নীরের ঠান্ডা হাতের পরশ পেয়ে মেরিন কেঁপে উঠল। নীর নিজের আবেগকে প্রশ্রয় না দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে নীর বুকে, অ্যাকচুয়ালি নট জাস্ট বুকে, সারা শরীরে ভারী কিছু অনুভব করলো। তাও ঘুম ছেড়ে উঠল না, কিন্তু হঠাৎ নাকে কিছু ঢুকতে সুরসুরি লাগলো, আর হাঁচি চলে এলো। হাঁচি দিয়েই নীরের ঘুম ভেঙে গেল, আর চোখ মেলে দেখলো যে মেরিন ওর উপরে উঠে ঘুমিয়ে আছে। যেন নীর মেরিনের বেড, মেরিন শাড়ি কোনো দুনিয়ায় আছে তা খুঁজতে গোয়েন্দা লাগবে। চুলগুলো সব নীরের মুখ বিছিয়ে আছে, যা নীরের নেশা ধরানোর জন্য যথেষ্ট। কিন্তু নীর অনেক বেশি বিরক্ত, কারণ রাতভর মেরিনের অত্যাচারে ঘুমাতে পারেনি। তার উপর সকালবেলা এমন এক কাণ্ড। নীরের মন চাইছে হাউমাউ করে কান্না করতে। মেরিনকে নিজের ওপর থেকে নামিয়ে নীর ফ্রেশ হতে গেল। দেন জগিংয়ে মেরিনের ঘুম ভাঙলো। নিজেকে ব্ল্যাঙ্কেটে মোড়ানো পেল। ব্ল্যাঙ্কেট নামাতেই নিজেকে দেখে নীর তখন জাস্ট রুমেই আসছিল। মেরিনের চিৎকার শুনে দৌড়ে রুমে ঢুকলো। দুজনাকে দেখে দুজনে মিলে আরেক দফা চিৎকার দিল। নীর দৌড়ে বাইরে চলে গেল। মেরিন শাড়িটারি পরে বাইরে গেল। ওই মিয়া, আপনি তো বেশ নির্লজ্জ। আমি কি করলাম? আমি কি জানতাম যে তুমি এমন সিনেমা নায়িকা সেজে বসে আছো? একদম বাজে কথা বলবেন না। আমি জানি আপনিই জড়িত। ও হ্যালো, তোমার শাড়ি ধরে টানাটানি করতে আমার বয়েই গেছে। আর তাছাড়া তোমার শাড়ি নিয়ে আমার কি লাভ? আমি কি পরবো নাকি? পড়তেও পারেন। হোয়াট? জিএফকে গিফট করবেন? ও হ্যালো, আই এম নীর আহমেদ চৌধুরী বর্ষণ। তাতে আমার বাপের কি? ভুলে যাবেন না যে ইউ আর জিরো নাও। আমার কি টাকার অভাব পড়েছে যে আমি তোমার ইউজ করা শাড়ি আমার ডিএফকে দেবো? আমার অনেক টাকা, বুঝেছো? না, কারণ টাকা আপনার না, বাবার। আপনি যে কটা ইনকাম করেন
তা দিয়ে কিচ্ছুই না। আপনি তো আলসামি করে অন্য কোনো চেম্বারও বসেন না। ও হ্যালো, তুমিও তো ইনকাম করো না, ইউ আর স্টুডেন্ট, তুমিও তো তোমার বাবার টাকাতে সব করো। জি না, আমি জাস্ট বাবার টাকাতে ফুটানি করি না। আমার নিজের একটা ফ্যাশন হাউস আছে, আমি খুদে ফ্যাশন ডিজাইনারের অ্যাওয়ার্ডও পেয়েছি। আর তাছাড়াও আমি বাবার বিজনেসও হেল্প করি, বুঝেছেন? ওরে আমার কাহিনী কর রে, ডু ইউ নো দ্যাট আই হ্যাভ 7 শিপস? একটু পর দুজন ফ্রেশ হয়ে নিচে গেল। মেরিন মনে মনেই বলে, আর জীবনও শাড়ি পরে ঘুমাবো না, কি ভয়ানক অবস্থা। নীর মনে মনে বলে, এই মেয়ে, যখন শাড়ি সামলাতেই পারো না তখন শাড়ি পরে ঘুমাতে বলেছে কে? তবে ফিগারটা কিন্তু সেই। নো নীর নো, শি ইজ মেরিন। মেরিনকে দেখেই নীলিমা মুখ ঘুরিয়ে নিল। মর্নিং বাবা হ্যান্ড শাশুড়ি আম্মু। মেরিন বসতেই নীলিমা উঠে গিয়ে সোফায় গিয়ে নাস্তা করতে বসলো। ওকে অনুসরণ করে মেরিনও সোফায় গিয়ে বসলো। নীলিমা উঠে রান্নাঘরে গিয়ে বসলো। মেরিন সেখানেও গেল। এই মেয়ে, তোমার প্রবলেমটা কি? আমি নিজে। মানে? মানে আমার প্রবলেম আমি নিজে। পাগলি, একদম ছোটবেলার মতোই আছে। বড় হয়ে গেছে তবু অভ্যাস চায়নি। কেউ কথা না বললে তার পিছে ঘুরঘুর ঘুরঘুর করা অ্যান্ড বিরক্ত করা, যেন রেগে গিয়েও ওর সাথে সে কথা বলে। মেরিন মনে মনে বলে, আন্টি আমি জানি যে তুমি খুব ভালো, বাট ছেলের ভালোবাসা অন্ধ, বাট তুমি আমাকে ভালোবাসবে। নীলিমা ডাইনিং রুমে গেল। মেরিনও গেল। নিহাল নীলিমার অবস্থা দেখে হাসছে। দাঁত না বের করে খাওয়াতে ধ্যান দাও। ওকে, আই এম ডান। মেডিকেল গেলাম। সে কি? ডোন্ট সে যে বিয়ে করেছি তাই কদিন যেতে পারবো না। এটা কেন বলবো? আমি তো বলেছিলাম যে একা কেন যাবে, মামুনিকে নিয়ে যাও। নো ওয়ে, এই মিডল ক্লাস, আই মিন আমি ওকে নিয়ে যেতে পারবো না। আরে তুমি ওকে না, ও বাবা লেট হিম গো। মেরিন গাড়িতে বসলে এত চিপ গাড়িতে বসে না, দামি গাড়িতে বসে। অ্যাকচুয়ালি নিড হ্যাভ নো কার্স নাও, অল আর মাইন। নীর যেতে নিল। তখন মেরিন বলল, এই যে সিনিয়র সিটিজেন। কি? মেরিন নীরের সামনে গিয়ে ওকে সালাম করলো। আম্মু বলে দিয়েছে যেন বিয়ের পর নতুন এই দিনটা আপনাদের সালাম করে শুরু করি। নীর রেগে মেগে চলে গেল, তবে গাড়ি ছাড়া। মেরিন ও নিহাল নীলিমাকে সালাম করে নিজের BMW নিয়ে চলে গেল। নীলিমাকে এক প্রকার জোর করেই সালাম করলো মেরিন, রীতিমতো সারা বাড়ি দৌড়ে। এই মেয়েটার উপর রেগে থাকো কিভাবে? আর যখন তোমার ছেলে মেনে নিল? মানে? আমিও শুনেছি যে রিমা তোমাকে কি বলেছে। তোমার কি মনে হচ্ছে না যে তুমি দিন দিন বেয়ারা হয়ে যাচ্ছ? আমার কি দোষ? আমার কানের দোষ। আর এটা তো ভালো খবর, আমার ছেলে ওর বউয়ের সাথে রোমান্স করেছে। হয়তো সামনের বছর একটা লাঠি বা পুতুল পাবো। শাট আপ। ওই মেয়েটা নিজের রূপ দিয়ে আমার ছেলেকে ফাঁসিয়েছে, কারণ ওই মেয়েটা নষ্টা মেয়ে। নীলিমা, তুমি একজন মা। হ্যাঁ, শুধু আমার ছেলে। এমন না হয় একদিন তুমি মেরিনের জন্য চোখের পানি ফেলো, দেখে নিও তুমি একদিন ওর জন্য চোখের পানি ফেলবে। নীর ট্যাক্সি করে মেডিকেল যাচ্ছে। কিছু বললাম না কেন, চুপচাপ চলে এলাম। আমি এমন কেন করলাম? মেয়েটা প্রথম দিনে আমার গাড়ি বন্ধ করে দিল। আমি মেরিনকে কিছু বলতে পারি না কেন? ও সামনে এলেই দুর্বল হয়ে যায় কেন? এদিকে মেরিন BMW দিয়ে মেডিকেল যাচ্ছে। ব্রেক করে কল দিল প্রেস অ্যান্ড মিডিয়াদের লোকেদের। হ্যালো ডিয়ার মিডিয়া, ইটস মেরিন বন্যা খান। ওপস, সরি মেরিন বন্যা নীর খান চৌধুরী। নিজেদের চ্যানেলে টিআরপি বাড়াতে চান? চলে আসুন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। জনাব নীর আহমেদ চৌধুরী বর্ষণকে এমন জঘন্য প্রশ্নের সম্মুখীন করুন যেন তার জবাব খুঁজতে চৌধুরী সাহেবের খাম ঝরে যায়। আর তাকে এই কুয়া থেকে ওয়ান অ্যান্ড অনলি মেরিন বন্যা নীর খান চৌধুরী বাঁচাতে পারে। টাকার বিষয়ে ভাববেন না, পেয়ে যাবেন। তবে সেই সাথে বীর বালিকার কিছু বকাও ফ্রিতে খেতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু কাউকে কল করিনি, ওকে? মেরিন ফোন রেখে দিল। বরমশাই, এতগুলো দিন মিডল ক্লাস বলে বলে আমার কানের পোকা সব মেরে ফেলেছ। এখন তোমাকে আমি থার্ড ক্লাসে না নামিয়ে আনলে আমি মেরিন বন্যা নীর খান চৌধুরী না। না, আমি আপনাকে
এবং আপনার নামকে ঘৃণা করি। তাই ব্যক্তিগতভাবে আমি মেরিন বন্যা নীর খান চৌধুরী হব না। এটা জাস্ট লোক দেখানো হবে। কোথায় ছিলাম আমি? আমার নাম মেরিন বন্যা খান না। ইন দ্য মেডিকেল। নীরের বন্ধুরা গালে হাত দিয়ে বসে আছে। কি রে, তোরা শোক দিবস পালন করছিস কেন? করব না, এমন একটা লটারি হাতছাড়া হয়ে গেল। আর তাই এই 1 বছরে একটা ড্রেস মেরিনকে 2 বার পরতে দেখিনি। নট জাস্ট ড্রেস, শুজ, পার্স, নাথিং। জুয়েলারিও না। শাট আপ। ওয়াই? কারণ মেরিন জুয়েলারি পরতো না, জাস্ট নবীনবরণের দিন পরেছিল। ওইগুলো মেবি ব্ল্যাক ডায়মন্ড ছিল। ও ড্রেসের মতো সেম ডিজাইনের অন্য কাউকেই দেখিনি। বাট গাইস, এগুলো আমরা আজকে খেয়াল করলাম। কারণ তোদের কাছে স্কুটি চালানো মানে মিডিল ক্লাস, ওয়েস্টার্ন ড্রেস না পরা মানে নন ফ্যাশনেবল গাইয়া। মানুষ চিনতে আমাদের কত ভুল হয়। তখন নীর মেডিকেলে পৌঁছালো। ওই দেখ, নীর আসছে। নীর এসে ওদের সাথে বসলো। কি মাম্মা, চোখ মুখ এমন লাগছে কেন? কি বলছিস? রোমান্স কেমন হলো মেরিনের সাথে? তুই আর একটা কথা বললে আমি তোরে লাথি মেরে মঙ্গল করে পাঠিয়ে দেবো শালা। জ্যাক, এত কিছুর মধ্যে একটা জিনিস কিন্তু ভালোই হয়েছে যে মেরিন মিডিল ক্লাস না। চুপ। তখনই এতগুলো জার্নালিস্ট এসে হাজির। হ্যালো নীর স্যার, উই হ্যাভ সাম কোশ্চেন। এতে আমি কি করতে পারি? স্যার, উই ওয়ান্ট টু টক টু ইউ। অ্যাবাউট হোয়াট? স্যার, অ্যাবাউট ইউ অ্যান্ড মেরিন ম্যাম। সরি, আই হ্যাভ টু অ্যাটেন্ড মাই পেশেন্ট। স্যার, কালকে আপনাদের বিয়ে হলো আর আজকেই আপনি হসপিটালে। আপনি কি বিয়েটা জাস্ট নিজেকে বাঁচানোর জন্য করেছিলেন? ছোটবেলার বিয়ের কথাটা কি সত্যি? লোক দেখানোর জন্য নয় তো? নাকি সব কিছুর মূলে আপনার নিজের কামনা বাসনা লুকিয়েছিল? জার্নালিস্টরা আরও অনেক ভয়ানক প্রশ্ন করলো, যার জবাব নীরের কাছে নেই। তখনই মেরিন এলো। আমি বলছি। সবাই ঘুরে দেখলো মেরিন দাঁড়িয়ে আছে। মেহেদি রঙের একটা ডিজাইনার শাড়ি পরে দাঁড়িয়ে আছে। 2 হাত ভর্তি চুড়ি, নাকে ব্ল্যাক ডায়মন্ডের নোজ পিন, গলায় ছোট্ট একটা ব্ল্যাক ডায়মন্ডের পেন্ডেন্ট, কানে ইয়াররিং, কপালে ছোট্ট একটা কালো স্টোনের টিপ। সানগ্লাসটা চোখ থেকে তুলে মাথার ওপর রাখলো। ম্যাচিওর লাগছে। নববিবাহিত সাজে সজ্জিত মেরিনকে খুব সুন্দর লাগছে। জার্নালিস্টরা দৌড়ে মেরিনের কাছে গেল। ম্যাম, আপনিও আজকে এসেছেন? স্টপ। ছোট্ট একটা ভুলের শাস্তি খুব বড়ভাবে পেয়েছি আমি এবং নীর। যা নীরকে অপরাধী বানিয়ে দিয়েছে আর আমাকে ভিকটিম। আর কালকে বিয়ে হয়েছে বলে যে আজকে নীর ডিউটিতে আসতে পারবে না বা আমি ক্লাস করতে আসতে পারবো না, এটা কোনো শাস্ত্রে লেখা নেই। কিন্তু ম্যাম, আপনি তো প্রতিবাদী। আপনার কাছ থেকে এমনটা আশা করিনি। আমরা ভেবেছিলাম যে আপনি নীর স্যারের এমন নিচু কাজের জন্য অনেক বড় শাস্তি দেবেন, কিন্তু আপনি তো নিজের স্বামী করে নিলাম। তাই তো সব অপরাধের শাস্তি ফাঁসি হয় না। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? তবুও নাকি ম্যাম আপনার নিজের 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 ধর্ষিতা হওয়ার ট্যাগ এইটাই তো বলবেন। এত আমতা করার কিছু নেই। ইটস ওপেন সিক্রেট। এর জবাব শুনে নিন। আমি অমন মেয়ে না যে ক্ষমা করে দেব। ক্ষমা আমার ফিতরতে নেই। আর আমি ধর্ষিতা নই, সেটা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। আর যদি হতাম তবে না কোনো আদালত না কোনো প্রশাসনের দরকার পড়তো না। তবে জীবনের প্রথম এবং শেষ খুন সবার সামনেই করতাম। এই নীর আহমেদ চৌধুরী বর্ষণকে জনসম্মুখে শাস্তি দিতাম। নিজে বিচারালয়ে বসাতাম, যেখানে প্রশাসনও আমি হতাম, আদালতও আমি হতাম, জাজও আমি হতাম, উকিলও আমি হতাম, মৃত্যুদণ্ড কার্যকর করার জল্লাদও আমি হতাম। মেরিনের প্রখর দৃষ্টি নীরের দিকে। নীর জানে এই দৃষ্টির মানে। মেরিনের বলা কথাটা সত্যি। যদি সত্যি নীর এমনটা করতো তবে নীরের মৃত্যুর উচ্ছিলা মেরিনই হতো। বলতে চাইছেন আপনার রেপ হয়নি? আই থিঙ্ক গতকালকে আমার 2 বাবা কালকে আপনাদের 1+ ইনফর্ম করেছিল যেন এই টপিক আজকের পর থেকে কখনো না ওঠে। তবু আজকে তুললেন। সরি ম্যাম, বাট ওয়ান লাস্ট কোশ্চেন। আপনারা একই জায়গা থেকে একই জায়গায় এসেছেন, তবে আলাদা আলাদা কেন? আর ইউ ডাম? হি ইজ এ ডক্টর অ্যান্ড আই এম এ স্টুডেন্ট। আমাদের কল টাইম আলাদা। দ্যাটস ওয়াই উনি আমাকে মন থেকে ভালোবাসেন। তাই তো ওয়েটিং গিফট হিসেবে আমাকে ব্ল্যাক ডায়মন্ডের একটা নোজপিন গিফট করলেন।
আর নিজের পার্সোনাল শিপ সার্ভিস বিজনেসের 51% পার্টনার করেছেন আমায়। আর হ্যাঁ, এখন থেকে বিজনেস সার্কেলের পিছনে না ছুটে দেশের পিছনে ছুটুন, কাজে দেবে। নাও ইউ মে গো। জার্নালিস্টরা চলে গেল। মেরিন মাথায় থাকা সানগ্লাসটা নামিয়ে ক্লাসরুমে চলে যেতে নিল। তো আমার ক্লাস আছে, বাই মাই ও ডিয়ার বর। বলেই মেরিন যেতে নিলেই আকাশ ডাক দিল, ভাবি। বলো ভাইয়া। ইউডিয়ার মানে কি? ডিয়ার মানে কি? প্রিয়। প্রিয় আগে অ লাগালে কি হয়? ও প্রিয় মানে ভাই, ও প্রিয় বর। অনেক তাড়াতাড়ি বুঝতে পেরেছেন। মেরিন চলে গেল। নীর মেরিনকে ফাঁকা রুমে গিয়ে গাল টিপে বলল, এই তোমাকে আমার বিজনেসের 51% পার্টনার কবে বানালাম? মেরিন নীরের পেটে ঘুষি দিল। নীর সরে গেল। এরপর নীরকে আরও একটা ঘুষি দিল পেটে। নীর নিচে বসে পড়ল। মেরিন ঝুঁকে নীরের ধাক্কা দিল। নীর পড়ে গেল। মেরিন নীরের বুকের ওপর চড়ে বসলো। আপনার হাত বড্ড বেশি চলে বরমশাই, ভুলে যান কেন? হাত আমারও আছে। সরো আমার উপর থেকে। কি ভেবেছেন আপনার পায়ের উপর চড়ে বসবো? আমার জায়গা তো আপনার বুকে। এনিওয়ে, গরিব মানুষে আমার কোনো ইন্টারেস্ট নেই উপকার করা ছাড়া। বাট আপনি পতিদেব, ভুলবশত বিয়েটা হয়ে গেল। এখন মূল কথায় আসি। কালকে কাবিননামায় সিগনেচার করার পর যে আরও একটা কাগজে সিগনেচার করেছিলেন, সেটা মনে আছে জানো? নীর মনে করলো মিডল ক্লাস বলে ডাক্তার নামায় আপনাকে আমি 3rd ক্লাসে নামিয়ে আনবো। নীর মেরিনকে ঘুরিয়ে ওর ওপর ভর ছেড়ে বলল, সিংহ জঙ্গলে থাকুক আর খাঁচায়, সিংহ সিংহই থাকে। বনের রাজা, দ্য কিং। অফকোর্স, আপনি বনের রাজা, তাই তো পশুর মতো কাজ করেছেন। তো তখন আকাশ চলে এলো রুমে। বিকালে নীরের ডিউটি শেষ। এই মেয়ে কি ভেবেছে বাড়ির গাড়ি আমাকে দেবে না? তো গাড়ি ছাড়াই নীর থাকবে। নীর গাড়ির শোরুমে গেল, কিন্তু যখন পেমেন্টের জন্য ক্রেডিট কার্ড দিল তখন অ্যাকাউন্টেন্ট বলল যে ক্রেডিট কার্ড কাজ করছে না। নীর অফিসে কল করে জানতে পারলো যে সব ক্রেডিট কার্ড সিল করা হয়েছে। হোয়াট? ওদিকে মেরিন বাসায় যাবার পর থেকে নীলিমাকে জ্বালিয়ে মারতেছে। নীলিমার অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি। তখন নীর রেগে বোম হয়ে বাসায় পৌঁছালো। গুড ইভিনিং বরমশাই। এসবের মানে কি? কোন শপে? নীর, তোমার সাহস কিভাবে হয় মামুনের সাথে এভাবে কথা বলার? ওর সাহস কি করে হয় আবার ক্রেডিট কার্ড সিল করার? ওটা আমি করেছি। কেন? কারণ আমি করতে বলেছি। কেন? কখনো কাউকে কোনো কৈফিয়ত দেই না। বলে মেরিন নিজের রুমে চলে গেল। নীরও পিছু পিছু গেল। ধাম করে রুমের দরজা লাগালো। দরজাটা ভেঙে যাবে তো মশাই। নীর ধাক্কা দিয়ে মেরিনকে খাতে ফেললো। মেরিনকে চেপে ধরলো। মেরিন, তুমি বলেছো যে তুমি আমার থেকেও ভয়ঙ্কর। তুমি প্রলয় সৃষ্টিকারী বন্যা। বর্ষণে তোমার আনন্দ, ভয় না। বলে যেও না, বন্যার সময় নির্ধারিত আর বর্ষণের সময়সীমা অনির্ধারিত। বন্যার সব মিলিয়ে বছরে 6 মাস থাকে, আর বর্ষণ সারা বছরই কম বেশি থাকে। তাই জমিনবাসী হয়ে আকাশবাসীর সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করো না বউ। তখনই মেরিন হুট করে নীরের ঠোঁটে একটা কিস করে বসলো। নীর মহা অবাক। নীর ওয়াশরুমে গেল। মেরিন শুয়ে শুয়ে হাসতে লাগলো। কালকে থেকে আপনার সাথে কি কি হতে পারে সেটা আপনি ভাবতেও পারবেন না। ভাতে মারবো, পানিতে মারবো, না না তা না, সিগারেটে মারবো, অ্যালকোহলে মারবো, আপনাকে ভেঙে চুরে নতুন করে করব। আপনাকে বর্ষণ থেকে পুরোপুরি নীরে পরিণত করব। নীর যা সবার জন্য শান্তির জায়গা হয়, কারণ নিজের বাসস্থানের থেকে ভালো লাগার জায়গা দুইটা হয় না। নীরে পরিণত করে আপনাকে আবার ভাঙবো। রাতে মেরিন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখন তুমি অমনটা করলে কেন? কখন কি করলাম? তুমি ভালো মতো জানো আমি কিসের কথা বলছি। ও দ্যাট ওয়ান, আপনি সেন্ট মার্টিনে আমাকে কিস করেছিলেন, তাই রিটার্ন গিফট দিলাম। আমি তো নিজেই শকড যে কেন এমনটা করলাম। হোয়াট? কি বেহুদা একটা উত্তর। গুড মর্নিং, আমি ঘুমাবো। মানুষটা অন্য কিছু। সকালে ওয়াশরুমে নিয়েই যুদ্ধ করার পর নীর মেডিকেলের জন্য বের হচ্ছে। বর্মশাই, কি চাই? আমাকে কিছু দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই। যাই হোক, বের হওয়ার আগে ওয়ালেটটা
চেক করে নেবেন। নো নিড। বাট নাও নিডেড। চেক চেক। নীর চেক করলো আর দেখলো যে এতে মাত্র 200 টাকা। তুমি আমার ওয়ালেট থেকে টাকা নিয়েছো কেন? হায় আল্লাহ, বলে কি? আমি ওয়ালেট থেকে টাকা নেইনি, বরং দিয়েছি। মানে? সহজ, আপনার ওয়ালেটে আমি 200 টাকা রেখেছি। এখন থেকে প্রতিদিন আপনি 200 টাকা পাবেন। বাস দিয়ে যাবেন আসবেন, চিপ খাবার খাবেন। নো সিগারেট, নো অ্যালকোহল। মেরিন, এমন কিছু করো না যেন তোমাকে আফসোস করতে হয়। মেরিন কখনো কোনো কিছুতে আফসোস করে না। মেরিন যেতে নিলে নীর হাত ধরলো, টেনে একদম নিজেকে সাথে মিশিয়ে নিল। মেরিনের মনেও ঢোল নাগারা বাজতে লাগলো, কিন্তু রিয়্যাক্ট করলো না। নীর মেরিনের মুখ থেকে চুলগুলো সরিয়ে বলল, তুমি বাবার সব প্রপার্টি নিজের নামে করিয়ে নিয়েছো, আমার পার্সোনাল বিজনেসও নিজের নামে 51% করিয়ে নিয়েছো। তুমি কি ভেবেছো এসব করে তুমি আমার মাথা নত করাতে পারবে, তোমার কাছে হার মানাতে পারবে? নীর আহমেদ চৌধুরী বর্ষণ অনন্তকাল এমনই থাকবে। বর্ষণ নিজের নিয়মে বর্ষিত হবে। যদি ভেবে থাকো টাকার জন্য তোমার কাছে রিকোয়েস্ট করব, তবে তুমি ভুল। আমি ডক্টর, মাস শেষ হলে বেতন পাবো। আলাদা চেম্বারে বসলে ঘন্টায় হাজার হাজার টাকা পাবো। এগুলো বাদ দিলেও আমার যে জাহাজগুলো আছে সেটা এখনো 49 শেয়ার আছে, তা দিয়ে আমি হয়ে থাকার ব্যবস্থা করতে পারবো। বলেই নীর চলে যেতে নিল। তখন মেরিন নীরকে টেনে সোফায় বসে ওর কোলে চড়ে বসে ওর চুল নিয়ে খেলতে খেলতে বলল, বর্মশাই, আপনি সরকারি ডাক্তার, বেতন কত হবে? অন্য চেম্বারে যাওয়াই মানে প্রাইভেট হসপিটালে জব করা, যা আপনি আরামসে পেতে পারেন। কিন্তু এখন আপনি বন্যার পানিতে পড়েছেন। পানির প্রভাব ঠিক করবে যে আপনি কোন কুলে যাবেন। আমি মেরিন চাইলে আপনার সকল দুয়ার বন্ধ, আর চাইলে সকল দরজা খোলা। জাস্ট একটা ফোন কল, আর আপনার বিজনেস যার 51% আমার। তাছাড়াও মেরিন বন্যা খান নিজের পাওয়ার দিয়ে 1 মিনিটে আপনার এই বিজনেস বন্ধ করে দিতে পারে। আর এত সেজেগুজে যাবার দরকার নেই তো। না, অ্যাকচুয়ালি যান, বাসে করে যাবেন, এত সুন্দর অবস্থা বিরাজমান থাকবে না। মেরিনের জ্বালায় নীর কোনো কিছু করতে পারছে না। নীর স্মোকিং, ড্রিঙ্কস কিছুই করতে পারছে না। এমনকি রোমিওগিরি করতে পারে না। কোনো মেয়ের সাথে ভাব জমাতে গেলেই বাবা লোকনাথের মতো মেরিন উপস্থিত হয়। 10 দিন পর, এই 10 দিনেই মেরিন মা ছেলের জীবন অতিষ্ঠ করে দিয়েছে। কিন্তু নীলিমা মনে মনে মেরিনের দুষ্টুমি অনেক এনজয় করছে। আজকে তোমাকে শিক্ষা দিয়েই ছাড়বো, আমার জীবনটা তেজপাতা করে দিয়েছো। সেদিন মেডিকেলে গিয়ে নীর জানতে পারলো যে মেডিকেল ক্যাম্পের জন্য 15 দিনের জন্য ওকে ফ্রান্স যেতে হবে। নীর তো মহা খুশি। পরদিন নীর চলে গেল। 9 দিন পর নীলিমা মেরিনের সাথে গাড়ি করে আসতেছে। রাস্তায় দেখলো ফুচকা। গাড়ি থামাও, গাড়ি থামাও। কেন? ফুচকা খাবে? তা নয়তো কি দেখবো? মেরিন নীলিমাকে নিয়ে গিয়ে ফুচকার দোকানের সামনে গেল। দুজনে মিলে সেই মজা করে ফুচকা খাচ্ছে। নীলিমা ইচ্ছে মতো টক খাচ্ছে। শাশুড়ি আম্মু, কি এত টক খাচ্ছে যে কোনো গুড নিউজ আছে নাকি? কিসের গুড নিউজ? আমার ছোট্ট দেবর বা ননদ আসার। এটা শুনে নীলিমা বিষম খেলো। খাবেই তো, কোন ছেলের বউ এমন কথা বলে? পানি খেয়ে নীলিমা নর্মাল হলো। ওয়াও, আই এম সো এক্সাইটেড। তুমি জানো আমি কখনো ছোটবাবু কোলে নিইনি, আর ননদ বা দেবরকে নিব। কি কিউট। দোকানে অবাক হয়ে তাদের কথা শুনছে। এই মেয়ে, তোমার মাথা কি পুরোটাই খারাপ? কিসব পাগলের প্রলাপ বকছো? আরে লজ্জা পাচ্ছ কেন? আরে লজ্জার কি আছে, এটা তো গর্ব করার বিষয়। ঠাটিয়ে একটা থাপ্পড় দিব, উল্টাপাল্টা ছাড়া কোনো কথা নেই। তখন নীলিমা দেখলো একটা গাড়ি তেড়ে আসে, আর রাস্তা দিয়ে একটা খোড়া লোক পার হচ্ছে। নীলিমা দৌড়ে লোকটাকে বাঁচাতে গেল, ধাক্কা দিয়ে লোকটাকে সরিয়ে দিল। কিন্তু নীলিমার সরতে সরতে ট্রাকটা অনেক কাছে চলে এলো, যা দেখে নীলিমা প্যানিক হয়ে গেল। ভয়ে ওর মাথা কাজ করা বন্ধ করে দিল। মৃত্যু নিশ্চিত দেখে নীলিমা চোখ জোড়া বন্ধ করে নিল। কিন্তু নীলিমা অবাক হয়ে গেল, ও কিছুই ফিল করলো না, শুধু একটা ধাক্কা ছাড়া। চোখ খুলল, দেখলো মেরিনের রক্তাক্ত দেহটা পড়ে আছে। মামুনি? এই প্রথম নীলিমা মেরিনকে মামুনি বলে ডাকলো। নীলিমা দৌড়ে মেরিনের কাছে গেল, হাও হাও করে কাঁদতে লাগলো। কোলের মধ্যে মেরিনের মাথাটা রাখলো। এমনটা কেন করলি মামুনি? কেন আমার জন্য নিজেকে? শাশুড়ি আম্মুকে মামুনি বানানোর জন্য। তোমার ছেলেকে বলে দিও বালুর উপর আগ গাছ হয়েছে। ইন দ্য হসপিটাল।
নীলিমা ওটির বাইরে দাঁড়িয়ে আছে, ওর কানে মেরিনের বলা কথাগুলো ভাসছে। নীলিমা কান্না করছে দরজার সাথে হেলান দিয়ে বসে। তুমি ঠিকই বলেছিলে, নিহাল একদিন আমাকে মেরিনের জন্য কাঁদতে হবে। তখন কবির কণিকারা এলো। কণিকা তো কেঁদেই যাচ্ছে। নিহাল এলো একটু পর। ডক্টর বলল রক্ত লাগবে, ও পজিটিভ। আমার রক্ত ও পজিটিভ? কণিকার কাঁদতে কাঁদতে অবস্থা খুবই খারাপ। আর এই মুহূর্তে মায়ের শরীর থেকে রক্ত নেওয়া সম্ভব নয়, তাই নীলিমার রক্ত নেওয়া হলো। মেরিন এখন আউট অফ ডেঞ্জার, জ্ঞান ফেরেনি। এদিকে নীরের মন আজকে সকাল থেকেই ছটফট করছে, শান্তি পাচ্ছে না কোনো কিছুতেই। এই 9 দিনে মেরিন ফোনেও অনেক জ্বালিয়েছে, কিন্তু আজকে একটা বারও ফোন করেনি। মেরিন এখন একটা ফোনও করলো না, আমি কি করব? না না। আচ্ছা নীর, তুই কি মেরিনকে মিস করছিস? তখনই নীরের কাছে খবর এলো যে মেরিনের অ্যাক্সিডেন্ট হয়েছে। নীরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ওর মাথায় বারবার কবল চাঁদনি সেই ছটফট করার কথাটা মাথায় এলো। ও সব কিছু ছেড়ে ছুড়ে প্লেনের টিকিট করলো। কেন এসব করলো তা নীর জানে না। হাসপাতালে মেরিনের জ্ঞান ফিরলে সবাই ভেতরে যায়। নীলিমা মেরিনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এমনটা কেন করতে গেলি তুই? এই যে ড্রামা কুইনের রেলগাড়ি, এই কান্নাকাটি বন্ধ করো তো শাশুড়ি আম্মু। একটা থাপ্পড় দিব মামুনিরা। তাহলে নিউজটা সত্যি করে দাও। মারবো ধরে। কিসের নিউজ? কিছু না। পরদিন মেরিনকে কবিদের বাসাতেই নেওয়া হলো। নিহাল নীলিমা ওখানেই গেল। নীর হাসপাতালে পৌঁছালো, কিন্তু কোথাও কাউকেই পেল না। পরে বাসায় গেল, সেখানেও ফাঁকা। নিহালকে ফোন করে জানতে পারলো যে কবিরদের বাসায়। নীর ওখানে গেল। সবাই নীরকে দেখে অবাক। আমাকে এমনভাবে দেখার কি আছে? আমি কি তাজমহল নাকি? যাও কি ফ্রেশ হয়ে নাও। তোমরা যাবে না? ফ্রেশ হতে আমাদের লাগবে কেন? পাগল হয়ে গেছো? না মানে কোথায় ফ্রেশ হবো? আসো, আবার মাথায় খাও ইডিয়ে। ওই যে মামুনির রুম, ওখানে যাও। নীর গেল, গিয়ে দেখলো যে মেরিন শুয়ে আছে, হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা। যা দেখে নীরের দুনিয়াটা থেমে গেল। ও ধীর পায়ে এগুলো। মেরিনকে দেখে মনে হচ্ছে যে একটা অবাধ্য তুফান শান্ত হয়ে আছে। নীর মেরিনের পাশে বসলো, ওর মাথায় জাস্ট হাত দিতে নিল। তখনই মেরিন চোখ মেলল। নীর ভয় পেয়ে গেল। সবাই ছুটে এলো। কি হয়েছে বাবা? কি হয়েছে মামুনি? এই গাধা, তুই কিছু করেছিস? একবার বলো মামুনি, দেখো আমি কি করি। আমি কিছু করিনি, বলো। না, আমি হঠাৎ ওনাকে দেখে ভয় পেয়ে যাই, তাই। 4 দিন পর মেরিনকে চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়া হলো। নীলিমা মায়ের মতো মেরিনের সুস্থ করার কাজে লেগে যায়। মেরিন বুঝতেই পারেনি যে এটা কণিকা না নীলিমা। আর মেরিন নীরের কোলে করেই সব জায়গায় যায়, এমনকি ওয়াশরুমে পর্যন্ত। 7 দিন পর মেরিন সম্পূর্ণ সুস্থ। পায়ে একটু ব্যথা, তাও নীরের কোলে চড়ে ঘোরে রাতে। ওই ক্লাস করার কি ইচ্ছে নেই? না, আমি এবার একটা মঙ্গল গ্রহে যাবার জন্য ঠিক করছি। তুমি কি সোজামুখী কথা বলতে পারো না? না। কি? শুনুন, আমাকে বেডে নিয়ে যান না। আমাকে কি তোমার চাকর মনে হয়? না বর। এখন তো সুস্থই আছো, নিজেই যাও না। আপনি কি নেবেন নাকি মামুনি বাবাকে ডাক দিব? নীর বাধ্য হয়ে মেরিনকে কোলে করে বেডে নিয়ে গেল। মামনি বাবার নাম করে আমাকে পানি পানি করে দিল। তো পরদিন মেরিন নীরকে কোলে করে মেডিকেলে নিয়ে গেল। ক্লাসরুমেও বসলো আর সবাই ডাব ঢাব করে দেখলো। সেদিন বাসায় যাওয়ার পর মেরিন নীলিমাকে সব বলল। দুজনে হাসতে হাসতে শেষ। বিকালবেলা নীর বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে গেল। মামুনি, আমি তোমাকে আজকে একটা কথা বলতে চাই। বলো। মেরিন সে প্রথম দিন থেকে শুরু করে সেদিন ওকে তুলে নিয়ে যাওয়া সবটাই বলল। নীর আমার সাথে সেই দিন কিচ্ছুই করেনি মামুনি। সব শুনে নীলিমা চুপ। আমি জানি তুমি আমার উপর খুব রাগ করবে, কারণ তোমার নিরপরাধ ছেলেকে ধর্ষক বানিয়েছি বলে। আমার ছেলে নিরপরাধ নয়, যেটা ও করেছে সেটা অনেক বড় অপরাধ। তুমি রাগ করনি? না রে পাগলি, কার উপর রাগ করব? যে আমার ছেলেকে অন্ধ থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসছে তার উপর। আমার যে ছেলে ড্রিঙ্ক না করে একদিনও থাকতে পারতো না, সেই ছেলে আজ এতগুলো দিন ধরে ড্রিঙ্কস করছে না, করতে সাহসই পাচ্ছে না। যেই ছেলে পোশাকের মতো প্রেমিকা পাল্টাতো, মন ভাঙতো, সেই ছেলে তোমার ভয়ে মেয়েদের সাথে কথা বলতে পারছে না। যে কোনো কিছুর পরোয়া করে না, সে আজকে একটা মেয়ের কাছে প্রায় পরাজিত। কেন?
আমার ছেলে অমানুষ থেকে একটু একটু করে মানুষে পরিণত হচ্ছে। সবই তোমার জন্য। তোমার উপর রেগেছিলাম কেন জানো? কারণ তুমি আমার ছেলের উপর ধর্ষকের ট্যাগ লাগিয়েছিলে। কারণ আমি জানি আমার ছেলে হাজারটা মেয়ের মন নিয়ে খেলেছে, কিন্তু কখনো কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকায়নি, খারাপভাবে স্পর্শ করেনি। কিন্তু খুব বাজেভাবে মন ভেঙেছে মেয়েদের। কারণ মন ভাঙা ঠিক না, অন্যায়। মন ভাঙা মসজিদ ভাঙা একই কথা। কয়েকজন মেয়ে সুইসাইডও করেছে। মামুনি, তুমি কিছু বলনি কখনো ওনাকে? কাকে বলবে? আমার ছেলেকে, নাকি আমার ছেলের জিন্দা লাশকে? মানে বলতে গেলে যে শেষ হবে না। ওকে যতটা রাগী, আনন্দদায়ক, মজা মাস্তি করা, ফ্লার্ট করা দেখো না কেন, ওর ভেতরের নিটটা বড্ড একা, দুঃখী। ও যত হাসে দেখো, কোনোটাই ওর না। আমার ছেলেটার মন থেকে হাসে না, হাসতে পারে না, ভুলে গেছে, ভেতরে ভেতরে মরে গেছে। বুঝতে পারছি না, বলো না মামুনি। আমার ছেলেটা না ছোটবেলায় বেশ প্রাণবন্ত ছিল, দুষ্টমিতে ভরপুর, একদম নিয়ানের মতো। ওর চাচু খুব অ্যাটাচ ছিল। ওর চাচু নিয়ান, নেহালের একমাত্র ছোট ভাই। সারাদিন চাচু চাচু বলে পাগল করত। চাচুর হাতেই খেত, ওর সাথেই ঘুমাতো। নিয়ান নূর নামের একটা মেয়েকে ভীষণ ভালোবাসতো, জীবন দিয়ে। কিন্তু নূর একদিন নিয়ানের মনটা ভেঙে চুর চুর করে দিল, চলে গেল। নেহাল অনেক বোঝানোর চেষ্টা করলো, যে মেয়েটা গিয়েছে তাতে কি হয়েছে, জীবনটাকে নতুন করে সাজাও। নিয়ান কোনো কথাই কানে নিত না। ধীরে ধীরে নিয়ান পাগল হয়ে গেল, বদ্ধ উন্মাদ। বাধ্য হয়ে ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠালো তোমার দাদা শ্বশুর। তার 3 দিন পরই ওর রক কাটা লাশ ফেরত এলো এই চৌধুরীর বাড়িতে। মা বাবা একদম ভেঙে গেল। নিয়ানের সেই পাগলামো দুষ্টুমি কুড়ে কুড়ে খাচ্ছিল ওদের, তাই তারা এখান থেকে সৌদি আরবে শিফট হলো। নেহাল ওর বেস্ট ফ্রেন্ড, ভাই, মন ভালো করার উপায় হারিয়ে নিঃস্ব হয়ে গেল। চৌধুরী পরিবারে নেমে এলো দুঃখের ছায়া। কিন্তু সব থেকে অন্ধকারে তলিয়ে গেল আমার ছেলেটা। হাসে না, কথা বলে না, তবে তার চেয়েও সবাইকে ভাবিয়ে তুলল আমার প্রতি ওর ভালো না লাগা। কেন জানো? কেন? কারণ ওর মনে মেয়েদের জন্য ঘৃণা জন্মে গেছিল। নিয়ান যখন নূরের উপর অভিমান করে নিজে নিজে কথা বলতো, নীর সবটা শুনতো। নেহাল যখন নিয়ানকে নূরের কথা বলতো, বোঝাতো যে নূর ধোঁকাবাজ মেয়ে, সেগুলো নীর শুনতো। যা ধীরে ধীরে মেয়েদের প্রতি ওর ঘৃণা সৃষ্টি হয়েছিল। আর নিয়ান মারা যাওয়ার পর তা এতই বেড়ে গেল যে ও আমার কাছেও আসতো না, কারণ আমিও মেয়ে। মাসের পর মাস গেল, আমার ছেলে আমার কাছে আসতো না, বন্ধুদের সাথে খেলতো না। হঠাৎ একদিন আমার সেই বাচ্চাটা হাসতে হাসতে বাড়ি ফিরল। পুরো 7টা মাস পর ছেলের মুখের হাসি, আমার যে কি খুশি লেগেছিল। আর তা ছিল একটা বাচ্চা মেয়ের জন্য, যার আসল নাম আজও আমার কাছে, নীরের কাছে অজানা। মেয়েটার জন্য আমার ছেলে আমার বুকে ফিরে আসে, একটু একটু করে স্বাভাবিক হতে থাকে, কিন্তু অনেক বেশি পজিটিভ হতে থাকে মেয়েটাকে নিয়ে। কিন্তু একদিন নীরের জীবন থেকে সেও হারিয়ে যায়। সেদিন আমার ছেলেকে আমি শেষ কাঁদতে দেখেছিলাম। আমার কোলে মাথা রেখে কিভাবে যে কেঁদেছিল তার বিবরণও আমি দিতে পারবো না। 10 বছরের একটা বাচ্চা ব্যাক টু ব্যাক এমন আঘাত পেয়ে মানসিকভাবে বিকৃত হয়ে গেছিল। রাগ, উগ্র মেজাজ সবটাকে আপন করে হাসি আনন্দকে বিদায় জানালো। কিন্তু তবুও আমার ছেলে ভালোই ছিল। পরোপকার, পরসেবা, নিজের আগে অন্যদের নিয়ে ভাবা, মেয়েদের সম্মান করা, স্মোক না করা, ড্রিঙ্কস না করা, এভাবে কেটে যায় 8টা বছর। ভালোই থাকতো আমার ছেলেটা যদি নীলা। মামুনি, মামুনি। নীর চলে আসতে নীরের জীবনের বাকি অংশ মেরিনের কাছে অজানা রয়ে গেল। 7 দিন পর মেরিন সম্পূর্ণ সুস্থ। আজকে মেরিন নিজে গাড়ি চালিয়ে নিজের পায়ে হেঁটে ক্লাস করতে গেল। ক্লাস শেষেই বান্ধবীদের সাথে রমনায় হাঁটতে গেল। সেখানে গিয়ে দেখলো যে নীর দ্য রোমিও একটা মেয়েকে গ্র্যান্ডলি প্রপোজ করছে। বরাবরের মতো বন্ধুরা সাপোর্ট দিচ্ছে। মেরিন গিয়ে নীরের হাত থেকে ফুল নিয়ে নীরকে জড়িয়ে ধরল। এই, তুমি ওকে জড়িয়ে ধরলে কেন? আমার জামাই আমি ধরেছি, কার বাপের কে? নীরের আজকেও মেয়ে পটানো হলো না। রাতে অনেকদিন পর আজকে নীর ড্রিঙ্কস করেছে। রাত 1টা, মেরিন ঘুমে বেঘর। তখন নীর মাতাল হয়ে এলো।
আমার সকল দুঃখের প্রতি জলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পপ পূজা হয়। আরে আমার রুমে এই চাঁদের পরিটাকে, মা গো এটাকে, এ মা, এ দেখি কল্লা কাটা ভূত, কিন্তু এর পা দুটো তো সেই আলতা রাঙা পা। আমি তো পায়ের প্রেমে পড়ে গেলাম, কিন্তু এ কি, পরীর এক পায়ে নুপুর, আরেকটা কোথায় গেল? চিল নিয়ে গেল নাকি, নাকি শকুনে? ও চিল, সুন্দর পাওলি পরীর আরেকটা নুপুর দিয়ে যাও। আমি তোমাকে এতগুলো উইস্কি, নো 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 নো, ভোটকা, নো নো, রাম, নো 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 নো, সব দিব। কি সুন্দর নুপুরটা, না নুপুরটা না, কি সুন্দর পা জোড়া, সোনালি পায়ে সোনার নুপুর। নীরকে মেরিনের পা দুখানা ছুঁয়ে দিল। মেরিন কেঁপে উঠল। আরে পরি তো দেখি নড়তেও পারে। আরে আরে আরে, এ নুপুর কোথায় যেন দেখেছি, কোথায় কোথায় কোথায়, আরে হ্যাঁ, আমার চাঁদনির পায়ে। কিন্তু চাঁদনির পায়ে তো দুইটা ছিল, কিন্তু পরির পায়ে তো একটা। আরে আরো একটা আছে, আর সেটা হলো আমার গলায়, বুকের বাঁ পাশে। নীর চাঁদনির নুপুরটা মেরিনের বাম পায়ে পরিয়ে দিল। বলেই নীর মেরিনের পায়ে চুমু এঁকে দিল। এরপর মেঝেতে লুটিয়ে পড়ল, ঘুমিয়ে গেল। নীর আজকে অনেক দিন পর অনেক ড্রিঙ্কস করেছে, তাই ভারসাম্য নেই। মেরিনই চাঁদনি, এই নুপুর জোড়া মেরিনেরই। নুপুর জোড়া মেরিনের নানা ভাই মেরিনকে গিফট করেছিল, নুপুর জোড়া স্বর্ণের। এখন প্লিজ কেউ বলবেন না যে ছোট নুপুর এখন কিভাবে মেরিনের পায়ে লাগে। চলুন ঘুরে আসি আরও একটা অতীত থেকে। মেরিনের বড় কাকা মেরিনের জীবন নেওয়ার জন্য অস্থির হয়েছিল, কারণ কবিরও সব সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি মেরিনের নামে করে দিয়েছিল। আর কাকার নজর সবসময় ছিল কবিরের সম্পত্তির দিকে, আর তাই কিছুদিনের জন্য কবির মেরিনকে ওর মামার বাড়িতে রেখে আসে। মেরিনের নানা মামা অনেক পাওয়ারফুল, আর তাই কবিরের ভাই ওখানে যেতে সাহস করবে না। আর সেখানেই একটা মিনি পার্কে খেলতে গিয়ে মেরিনের সাথে নীরের পরিচয় হয়। ছোট মেরিন নিজের নাম নিয়ে কনফিউজ ছিল, কারণ এক একজন ভালোবেসে এক এক নামে ডাকত। আর তাই নীরকে তখন মেরিন নিজের নামটা বলতে পারেনি। প্রথমে নীর মেরিনকে ইগনোর করতো, কিন্তু মেরিনের মায়া থেকে কারো বাঁচার সাধ্য নেই। আর তাই নীরও ওর ডিপ্রেশন থেকে বেরিয়ে মেরিনের মায়ায় জড়িয়ে যায়। মেরিনের নুপুরের ঝুমুর ঝুমুর নীরের মাথা নষ্ট করে দিত, কারণ মেরিনের সাথে খেলা করে বাসায় যাওয়ার পরও নীরের কানে সেই ঝুমঝুম শব্দটা বাজত। আরও বেশি মিস করতো নীর ওর চাঁদনিকে। এই চাঁদনি, তুই কালকে থেকে আর নুপুর পরে আসবি না। কেন শুধু চাঁদ? না করেছি তাই। ইস, এটা আমার নানা ভাইয়া দিয়েছে না, আমি পলেই আসবো, কখনো খুলবো না। আর তাই প্রথম দিন নীর মেরিনের নুপুর থেকে সব ঝুমকো খুলে নিয়ে মেরিনের হাতে দিয়ে বলল, ধর তোর ঝুমকোগুলো, ফের যদি এগুলো লাগানোর সাহস করেছিস না, তো তোকে খেলতে নেব না, মনে থাকে যেন। তুমি খুব পটা, শুধু চাঁদ খুব। আমি জানি। চাঁদ চাঁদনির খেলার পার্কের নতুন একটা বাচ্চা ছেলে এলো। চাঁদনির চেয়ে বড়, তবে চাঁদের থেকে ছোট। ওর নাম রওশন। রওশনের সাথে চাঁদনি মিশে গেল, যা চাঁদের সহ্য হলো না। চাঁদ নিজের রাগটাকে কন্ট্রোল করে বারবার চাঁদনিকে বলতো যেন রওশনের সাথে না কথা বলে, না খেলা করে। কিন্তু 4 বছরের চাঁদনি, সে ছিল মহা অবাধ্য। এটা ওই স্বাভাবিক, কারণ অতটুকু বাচ্চা কি আর বাধা নিষেধ বোঝে না। তাই সে চাঁদের কথা না শুনে রওশনের সাথে খেলতো। এমন না যে ও চাঁদের সাথে খেলতো না, দুজনের সাথেই খেলতো, কিন্তু চাঁদ তার চাঁদনিকে কারোর সাথে শেয়ার করতে নারাজ। এরপর একদিন চাঁদনি হাতে মেহেদি পরে এসেছে, একটাতে লিখেছে C+R। চাঁদের বয়সও কম, তাই চাঁদের মাথায় এটা আসেনি যে সি দিয়ে চাঁদ চাঁদনি দুটোই হয়। 10 বছরের বাচ্চার কত বুঝবে, তাই চাঁদনি C+R লিখেছে। C+R দেখে তার চাঁদের মাথায় আগুন ধরে গেল। চাঁদনি হাত ধরে বলল, তুই C+R কেন লিখেছিস? চাঁদনি এমন ধমক খেয়ে ভয়ে কাঁচুমাচু হয়ে গেল। বল কেন লিখেছিস? তোর হাতে কেবল C+C থাকার কথা, সেটা তো রাখলেই না, উল্টো জাস্ট C+R লিখলি কেন রে, কেন? চাঁদনি ভয়ে চুপ। চাঁদ চাঁদনিকে টেনে বেসিনের নিচে নিয়ে গেল, দৌড়ে হ্যান্ড ওয়াশ ও সোপ কিনে এনে ঘষে ঘষে মেহেদি তুলতে লাগলো। শুধু চাঁদ ব্যথা পাচ্ছি তো। চাঁদ কোনো কথাই শুনছে না। তুলে ব্যথা পাচ্ছি তো, ডলে গেল তো, চলো চলো আমার হাত। হ্যাঁ, মলে গেলাম। তুমি খুব পচা শুধু চাঁদ।
কে শুনে কার কথা? চাঁদ নিজের কাজই করছে। হলে দুলে ভেঙে গেল, উঠবে না শুধু চাঁদ। আমি প্রমিস করছি যে আমি কালকে তোমার জন্য আলাদা আরেকটা ছেলে লিখে আনবো, নাম লিখে আনবো। ছেলে দাও না গো, উঠবে না। কালকে চাঁদের আলাদা একটা সি লিখে আনবে। এই কথাটা চাঁদের মাথায় আরও আগুন উঠে গেল। চাঁদ চাঁদনির হাত ধরে টেনে অন্য জায়গায় নিয়ে গেল। ব্লেড কিনে নিয়ে সেটা মোমের মধ্যে ধরে সেটা দিয়ে চাঁদনির হাতে সি লিখে দিল। এরপর চাঁদনি একটা কোরবানির গরুর মতন দাপড়িয়েছিল, ছটফট করেছিল, যা দেখে চাঁদের হোশ এলো যে ও এতক্ষণ কী করেছে। চাঁদনি ব্যথায় অজ্ঞান হয়ে গেল। চাঁদনির নানুমণি চাঁদকে ঠাস করে একটা থাপ্পড় দিয়েছিল। এরপর চাঁদনি আর কখনো পার্কে খেলতে যায়নি। আর তাই মেরিন সেই ভয়ে আজও হাতে মেহেদি দেয় না। ওর মনে ভয় ঢুকে গেছে যে যদিও মেহেদি দেয় তবে হয়তো আজও চাঁদ ওর হাত কেটে দেবে। সে যাই হোক, সেদিনের পর থেকে চাঁদ চাঁদনিহীনা হয়ে যায়। চাঁদের জীবন থেকে চাঁদনি হারিয়ে যায় চিরতরে। নীর অনেক খোঁজ করে চাঁদনির, কিন্তু পায়নি। আজও খোঁজে। যেদিন নীর মেরিনের হাতে চাঁদের সি অক্ষরটা লিখেছিল তার পরদিন নিজের বুকের মধ্যে চাঁদনি লিখে নিয়েছিল, কিন্তু চাঁদনি পার্কে আসেনি। এখন অনেকে বলতে পারে যে তাহলে মেরিনের হাতে সিটা কেন নীরের চোখে পড়েনি, কেন দেখেনি? নীর যখন চাঁদনির হাতে সি লিখেছিল তখন মেরিনের বয়স ছিল মাত্র 4-4.5 বছর, আর এখন 19। তাই ক্ষতটা এই 15 বছরে অনেকটাই বিকৃত হয়ে গেছে, হালকা হয়ে গেছে। তবে এখনও হাতে আছে সেই সি, খুব আবছা। খুব খেয়াল করে দেখলেই পাওয়া যাবে মেরিনের মনেও চাঁদ আছে, কিন্তু চাঁদ ওর জন্য আতঙ্ক, ভয়, তবে সাপোর্ট। কারণ চাঁদ সব সময় চাঁদের সাপোর্ট সিস্টেম হয়েছিল। পার্কে কেউ চাঁদনিকে কিছু বলতে পারতো না চাঁদের ভয়ে। নীরের কাছে যেমন চাঁদনির স্বর্ণের নুপুর আছে, তেমনি মেরিনের কাছেও চাঁদের স্বর্ণের একটা ব্রেসলেট আছে, খুব যত্নে মেরিনের টেজার বক্সে। বর্তমান মেরিনের ঘুম ভাঙলো, দেখলো নীর মেঝেতে ঘুমিয়ে আছে। এই পাগলটা এখানে কেন শুয়ে আছে? এই যে শুনছেন, এই যে সিনিয়র সিটিজেন, বেডে গিয়ে ঘুমান। নীর ঘুম থেকে উঠল, মেরিনের মায়া ভরা মুখটা দেখল। নীরের মাথাটা ভীষণ ব্যথা করছে। তোমার এই ফালতু চেহারা দেখে ঘুমটা ভাঙার ছিল। আল্লাহ মানো দিনটা কেমন যাবে। কি? তা নয় তো কি, অলরেডি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বলেই নীর ওয়াশরুমে গেল। নীর আয়নাতে নিজেকে দেখল। ওর বুকের বাম পাশে থাকা চাঁদনির নুপুরটা নেই। নীরের হোশ উড়ে গেল, কোথায় গেল নুপুরটা? চারিদিকে নজর ঘোরালো, কিন্তু পেল না। নীর দৌড়ে ওয়াশরুম থেকে বের হলো, সব জায়গায় খুঁজতে লাগলো। মেরিন মনে মনে বলে, এর আবার কি হলো? যাই হোক, আমার বাপের কি। মেরিন বাম পাটা তুলে ডান পা ঝুলিয়ে বসেছিল, যে কারণে ডান পায়ে নুপুরটা বেরিয়ে আছে। নীর সারা রুম খুঁজলো, কিন্তু পেল না। নীর বেঁধে বসলো, 2 হাত দিয়ে মুখটা ঢাকলো। মেরিন মনে মনে বলে, এত ড্রামা করছেন কেন? এর কি জামে মরছে? না, বউ মরছে, কিন্তু আমি তো জিন্দাই আছি। কে জানে, এর যদি আরো কতগুলো বউ থেকে থাকে তাহলে তো আমি নাজেজ বউ হব। ও মাই আল্লাহ, এটা সেই অমূল্য রতন খুঁজছে না তো? মিস্টার সিনিয়র সিটিজেন, আপনার 7 রাজার ধন কি আবার হারিয়ে গেছে? আমার মনে হয় ওই রত্নটাও আপনার উপর ফেড আপ, তাই আপনাকে ছেড়ে চলে গেছে ওইটার মালিকের মতো। নীর রেগে মেরিনের দিকে তাকালো, নজর গেল মেরিনের পায়ে। নীর দৌড়ে মেরিনের সামনে গিয়ে এক টানে মেরিনের পা থেকে নুপুরটা কেড়ে নিল। মেরিন ব্যথার চোটে আ করে উঠল, এমনকি মেরিনের পা থেকে রক্ত বের হতে লাগলো। হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমার নুপুর পায়ে দেবার? ওই, আমাকে কি ভিখারি মনে হয়? আপনি কি মানুষ? এভাবে কেউ নুপুর টান দেয় আমার পা? মেরিন কেঁদে দিল, কিন্তু আজকে নীর মেরিনের চোখের পানি, পায়ের রক্ত কোনোটাতেই নজর দিল না, কারণ আজকে নীর ভীষণ রেগে আছে। শাট আপ, স্টপ ইউর ড্রামা। তোমার লজ্জা করে না আমার জিনিস চুরি করতে? স্বর্ণের নুপুর দেখে লোভ সামলাতে পারোনি, তাই না? ইউ মিডল ক্লাস গার্ল। ও হ্যালো, আমি মেরিন বন্যা খান। এই 2 টাকার নুপুর আমি মিনিটে মিনিটে কিনতে পারি। এই সমস্ত আবর্জনার দিকে মেরিন ফিরেও তাকায় না। গট ইট? চিপ নুপুর দেখলেই মাথায় ঘুরিয়ে বমি আসে, ফালতু আবর্জনা। নীর এতে আরও রেখে গেল। নীর এক হাত দিয়ে মেরিনের গাল টিপে ধরলো আর অন্য হাত দিয়ে গলা টিপে ধরলো। বলল, হাউ ডিয়ার ইউ, হাউ ডিয়ার ইউ।
তোর সাহস কি করে হয় এটাকে 2 টাকার জিনিস বলার? কি করে সাহস হয় এটাকে আবর্জনা বলার? বল বল, আমি তোকে মেরেই ফেলবো, একদম জানে মেরে ফেলবো। মেরিন দম নিতে পারছে না, চোখ বেরিয়ে আসছে, চোখ মুখ লাল হয়ে গেছে। নীর মেরিনকে ছেড়ে দিল। মেরিন কাশি দিতে লাগলো। নীর বেরিয়ে গেল। রাতে নীর বাড়িতে ফিরল, চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। কিন্তু শুতেই শুনতে পেল যে মেরিন বিড়বিড় করে কিছু বলছে। ড্রামা কুইন। নীর ব্ল্যাঙ্কেট গায়ে দিতেই বুঝতে পারলো যে মেরিন থরথর করে কাঁপছে। নীর মেরিনের কপালে হাত দিয়ে দেখলো যে মেরিনের গা জ্বরে পুড়ে যাচ্ছে, আর মেরিন বিড়বিড় করে আম্মু আম্মু ডাকছে। ও নো, ওর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, কি করব?